বুয়েটকে কেন্দ্র করে তারা মৌলবাদ উগ্রবাদের ধোঁয়া তুলছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। বুয়েটের আপনার হত্যার মধ্যে দিয়ে যেই ছাত্রলীগের অপরাধনীতির বুয়েটে প্রবণ রচিত হয়েছে, সেই অপরাধনীতিকে আবার চালু করার জন্য আজকে আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তোলা হচ্ছে বুয়েটের ছাত্রদেরকে। 17ই মার্চ ছিল শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনে ভারত আমাদেরকে উপহার দিয়েছে, সীমান্তে একটি লাশ দিয়েছে। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসেও আমরা এমন স্বাধীন, আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকার চায়। আর ছাত্রলীগের নিয়মতান্ত্রিক রাজনীতি মানে আপনারা বোঝেন যে গুম, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, র্যাগিং, নতুন ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে নির্যাতন করা, বিশ্ববিদ্যালয়ের হলের সিট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি এবং হেন কোনো অপকর্ম নাই যে ছাত্রলীগ না করে। এগুলি কক্সবাজারের চট্টগ্রামে হাজার হাজার লুঙ্গা পাল্টাছে। এইগুলা কি লুই শেখ হাসিনার পকেটের টাকা দিয়ে পাল্টাছে? এটা জনগণের টাকা দিয়ে পাল্টাছে। 2023 সালের 8 জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাওয়ার টাকা সহ মোট 18 লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই। একজন মেয়েকে কুপিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বক্কর আপনার হাফিজের মতো শিক্ষার্থীকে যখন পিটিয়ে হত্যা করে, তখন আমাদের হাইকোর্ট কোথায় থাকে? 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ভারত বাংলাদেশকে সীমান্তে একটি লাশ উপহার দিয়েছে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে লাইভ টকশোতে তুমুল আলোচনা হয়েছে। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং কি ইতিমধ্যে আপনারা হয়তো একটা বিষয় জেনে গিয়েছেন। বুয়েটের বিষয়টি নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠেছে নেট দুনিয়া। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ভিপি নুরুল হক নূর। ওনার দুটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবং কি বুয়েটে রাজনীতির বিষয়টি নিয়ে, ছাত্রলীগের বিষয়টি নিয়ে কথা বলেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। এবং আরও একটি চাঞ্চল্যকর বিষয়, সেটি হলো জল্লাদ শাহজাহান। তিনি 23 বছর একটা মেয়েকে বিয়ে করে সর্বস্ব হারাইছেন। হয়তো তার মুখকে শুনলে বুঝতে পারবেন ঘটনাটি আসলে কি ঘটেছে। এবং সর্বশেষ একজন রিক্সা চালকের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলতেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি অত সম্পদ আছে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বসিয়ে খাওয়াচ্ছে? এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করেছে। তাই মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম সেই রিক্সা চালকের বক্তব্যটি শুনে আসি। শেখ হাসিনা কক্সবাজারের চট্টগ্রামে হাজার হাজার লুঙ্গা পাল্টাছে। এইগুলা কি লুই শেখ হাসিনার পকেটের টাকা দিয়ে পাল্টাছে? এটা জনগণের টাকা দিয়ে পাল্টাছে। এই যে তেলের কেজি 200 টাকা, পেঁয়াজের কেজি 100 টাকা, এই টাকাগুলো কিনি করতেছে গভর্নমেন্ট। এই টাকাগুলো গভর্নমেন্ট মিলাইয়া ওই লুঙ্গাগুলো খাওয়াইতেছে। শেখ হাসিনার ভাবে সম্মত আছে বাংলাদেশে লুঙ্গা করে খাওয়াইবার? এক সরকার দেওয়ার দেশ চলে না। এক সরকার দেওয়ার দেশ চলে, সরকারের চ্যাপচারা এই দেশ লুটে খাইতেছে। আবার এই দেশে ফুকুরুদ্দিনের মতন এক নেত্রী দরকার। আয়া সব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাস। এটা শেখ হাসিনা বলে চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই, মানি সন্ত্রাস চাঁদাবাজ লুটে করে নাই। ওনার দলের ভিতরেই সন্ত্রাস চাঁদাবাজ অভাব নাই। এটা আমার গ্রামে চেয়ারম্যান ছিল এককালে, ওনার কোনো সম্পদ ছিল না। এবার আওয়ামী লীগ ক্ষমতা করে 20 বছরের ভিতরে ওনার 500 বিঘা সম্পদ কীভাবে হইল? জীবন বিম্বির আমলে ওনার কোনো ছিল না, সাধারণ একটা গ্রামের চেয়ারম্যান ছিল। আমার নিজের চোখে তা। আর ওনার বর্তমান 20 বছর আওয়ামী লীগ ক্ষমতাতে ওনার 120 বিঘা সম্পদ আর 3 তলা 5 তলা বাড়ি গাজীপুর জেলাতে। কয়েকশো টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক। ওইগুলো ওই পাইলো কই? ওই সোনার বাংলাদেশ কই? হ্যাঁ, এটা তো চুরের দেশ। এই যে শেখ মুজিবুর রহমান কইছিল আমি 7 কোটি কম্বল আনছি, আমার কম্বলটা কই? প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই রিক্সা চালকের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা 2 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো শাহজাহান, জল্লাদ শাহজাহান। তার আসলে কি হয়েছে? 23 বছরের মেয়েকে বিয়ে করে সে আবারও বিপদে পড়েছে। তাহলে কি সে আবারও জেলে যাবে? প্রিয় দর্শক, চলুন তার বক্তব্য থেকে আমরা জেনে নেই। 2023 সালের 8 জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাওয়ার টাকা সহ মোট 18 লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই। সেই টাকা দিয়েই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচবো, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারের জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরও ভাত খাই, কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার
থাকার জায়গা নেই, তাই ফুটপাত গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি। আমি আমার উপজেলার চেয়ারম্যান এমপির কাছে গিয়েছি, কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি, কাজ দেয়নি, সাহায্য সহযোগিতা করেনি। আমি এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই। এবং কি ঢাকারও অনেক আওয়ামী লীগের লোকের কাছে গিয়েছি, অনেক চেয়ারম্যানের কাছে গিয়েছি, অনেক মেম্বারের কাছে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে 10টা টাকাও সাহায্য দেয়নি। এবং যারা জেলে ছিল ভাইদের, যারা আমার সাথে দীর্ঘদিন ছিল, কিছু কিছু লোক, তারাই আমাকে সাহায্য করেছে, সর্বোপরি টাকাগুলি দিয়েছিল প্রথম। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমি 1979 সালে গ্রেপ্তার হই এবং 2023 সালের 18 জুন কারামুক্ত হই। এই দীর্ঘ 44 বছর কারাবন্দী থাকাকালে 2023 সালের 8 জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড। 1989 সালে আমি সহযোগী জল্লাদ হিসাবে গফরগাঁওয়ের নুরুল ইসলামের ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করি। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 1993 সালের জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি কুকুমনির, 1997 সালে বহুল আলোচিত ডেইজি হত্যার মামলার আসামি হাসান, 2004 সালে 10 মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদার, 2004 সালে 1 সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি এসআই মইনুল হক ও আব্দুল সাত্তার, 2004 সালের 29 ডিসেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যার অন্য এক মামলার আসামি আরেক আসামি পিকআপ ভ্যান চালক অমৃতলাল বর্মন, 2007 সালে 29 মার্চ কাশিমপুর, 9 মার্চ ময়মনসিংহ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতর রহমান সানি, আব্দুল্লাহ ওয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার মামুন, 2010 সালের 27 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বজলুল হুদা, আডিলারি মহিউদ্দিন, সৈয়দ ফারুকুর রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালে 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রিয় দর্শক শ্রোতা, জল্লাদের বক্তব্য আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল। তো ওই দিনে ভারত বাংলাদেশকে সীমান্তে একটি লাশ উপহার দিয়েছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন লাইভ টক শোতে একজন নেতাকর্মী। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। 17 মার্চ ছিল শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনে ভারত আমাদেরকে উপহার দিয়েছে, সীমান্তে একটি লাশ দিয়েছে। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসেও আমরা এমন স্বাধীন, আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা গতকালকেও করেছে। এই যে হত্যার যে মহোৎসব, এর বিরুদ্ধে সরকার মুখে কুলু পেটে দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের ক্রমশ মারা যাচ্ছে, এতে আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা কিন্তু কমার কথা। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি বাংলাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছে, প্রতিষ্ঠা করেছে বেগম খালেদা জিয়া সরকারের সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তো এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, বিএনপির সময়ে যারা যেই সব মুক্তিযোদ্ধারা বিএনপি মানসিকতার, জামাত মানসিকতার তথা আওয়ামী বিরোধী, তাদের সবাইকে ভাতা থেকে বঞ্চিত করা হলো। বাংলাদেশের প্রধানতম জাতীয় দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপা হয়েছিল, প্রায় 2000-এর বেশি মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছেন, যাদের বয়স প্রায় মুক্তিযুদ্ধের 3 বছর 4 বছর পরে যাদের জন্ম হয়েছে। আমি এই আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, যিনি আমার নিজের উপজেলায়, আমি পিরোজপুর 2 আসন থেকে ধানের শীষের নির্বাচন করেছি, উনি পিরোজপুর 1 আসন থেকে নৌকা মার্কায় নির্বাচন করেছেন, বা উনি এমপি, বর্তমানেও এমপি। উনি তার বয়স তখন 8 বছর। 8 বছরের একটা শিশু কিভাবে মুক্তিযোদ্ধা হয় এবং এটা আওয়ামী লীগ কিভাবে তাকে মুক্তিযোদ্ধা সনদ দেয়, এভাবে করে ট্যাম্পারিং করে বর্তমানে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে এবং সরকারের ভাতা পাচ্ছে, এবং তাদের নাতি পুতি থেকে শুরু করে 14 পুরুষের জন্য তারা সুযোগ সুবিধার জন্য, আপনি জানেন যে 84 জন, 6 জন সচিবকে ধরা হয়েছে, তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তাদের চাকরির বয়স বাড়িয়েছে। কই তাদের শাস্তি দেখলাম না। তো যাই হোক, আমি অন্যদিকে যাই। সেখানে অসংখ্যটি আছে যে আমরা এই নিয়ে অন্যদিন আলোচনা করবো। আজকের প্রসঙ্গে আপনি শেষ। আমি বলতে চাই যে আমাদের সুকান্ত দা, আমি তাকে রেসপেক্ট করি এবং তিনি একজন ভারতীয় একজন বিশ্লেষক। তিনি বলেছেন যে আমাদের ভারত এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে অনেক মিল রয়েছে। হ্যাঁ, কিছু মিল রয়েছে, তবে আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে যে 1947 সালে দেশ ভাগের যে প্রধানতম কারণ ছিল পাকিস্তান এবং ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র যে তৈরি হয়েছিল, তার অন্যতম জায়গা ছিল দ্বিজাতি তত্ত্ব, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নিয়ে একটা মুসলিম শাসিত রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র হবে এবং ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
তো তাই হিসাবে বাংলাদেশ আজকে সেই পূর্ব পাকিস্তানি আজকে বাংলাদেশ, যেটা স্বাধীন সার্বভৌম হিসাবে আমরা শুধুমাত্র মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি এবং একটা নাম পেয়েছি বাংলাদেশ। এর বাইরে আমাদের কোনো স্বাধীনতা নেই। আপনি বলেছেন যে ভারত নির্বাচনে সহায়তা করেছে, এমন কোন প্রমাণ নেই। প্রমাণটা কেমন হবে? প্রমাণটা যদি আমি আপনাকে ধরে দেই, ওবায়দুল কাদের বলেছে ভারতীয় হাই কমিশনারের সামনে বসে, ভারতীয় হাই কমিশনার, এটা একটা চরমতম মন্তব্য, যে ভারত আমাদের পাশে ছিল বলে আমরা 7 জানুয়ারি নির্বাচন করতে পেরেছি। এটা একটা প্রধানতম, আমি একটা নিদর্শন আপনাকে এক দিলাম। নাম্বার 2, পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্যে প্রমাণ করে যে আমেরিকা তৎকালীন সময়ে বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার তাকে প্রেসারাইজ করুক, তাকে স্থিমিত হতে বলুক, ইত্যাদি ইত্যাদি, এটাও কিন্তু প্রমাণ করে। নাম্বার 2, এরশাদের আপনি একটা বক্তব্য আমরা দেখেছিলাম 14 সালের নির্বাচনের পরে, হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছিল যে বস্তায় বস্তায় টাকা দিয়ে তারপর তাকে ভারতীয়রা তাকে নির্বাচনে যেতে বাধ্য করেছে, যার উদাহরণ আমরা দেখেছি 14 সালে ভারতের পররাষ্ট্র সচিব একটা স্বাধীন দেশে এসে বাংলাদেশের একটা রাজনৈতিক দল এবং 9 বছরের শাসক হোসাইন মোহাম্মদ এরশাদকে বলেছে, প্রকাশ্যে বলেছে, মিডিয়াতে এসেছে, হাজার হাজার প্রমাণ আছে, তিনি বলেছেন যে আপনাকে নির্বাচনে যেতে হবে, তা না হলে বিএনপি জামাত ক্ষমতায় যাবে। এরপরেও আপনাকে আমি কি নিদর্শন বললে আপনি বুঝতে পারবেন যে ভারতীয়রা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে নাই? এই তথ্যগুলাই প্রমাণ করে যে ভারত বাংলাদেশে একটা পুতুল সরকার বসিয়েছে, একটা দাসীকে বসিয়েছে, একটা দাসখত দিয়ে একটা তাবেদারকে বসিয়েছে শুধুমাত্র ভারতের সুবিধার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটি আপনারা শুনলেন, অর্থাৎ সেই লাইভ টক শোটি আপনারা দেখলেন। 6টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে একটি কথা বলছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন এবার আমরা বুয়েটের বিষয়টি নিয়ে ভিপি নুরুল হক নূরের একটি বক্তব্য শুনে আসি। বুয়েটকে কেন্দ্র করে তারা মৌলবাদ উগ্রবাদের ধোঁয়া তুলছে, এটি একটি গভীর ষড়যন্ত্র। বুয়েটের আপনার হত্যার মধ্যে দিয়ে যেই ছাত্রলীগের অপরাজনীতির বুয়েটের কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আজকে আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তোলা হচ্ছে বুয়েটের ছাত্রদেরকে পাকিস্তান বিভিন্ন ভাবে অবজ্ঞা করে বিদ্বেষসূচক মন্তব্যের মাধ্যমে অপমানিত, লাঞ্ছিত করছে। সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো, আমরা খুব শীঘ্রই এই বুয়েটের ছাত্রদের পাশে ছাত্র, শিক্ষক, অভিভাবকদেরকে নিয়ে আমরা রাজপথে নামবো। বুয়েটের ছাত্রদের উপরে অন্যায় বিচার হয়। গত 16 বছর ধরে এই আওয়ামী জাহেলিয়াতের যুগে নির্যাতিত, নিষ্পেষিত হয়ে একটা স্বাধীন বাংলাদেশেও একটা পরাধীন জাতির মতো আমরা জীবনযাপন করছি, যেখানে আমাদের কথা বলার বাক, ব্যক্তি, মৌলিক স্বাধীনতার, মৌলিক অধিকারের মতো অধিকারগুলো আজকে লঙ্ঘিত। মুরুব্বী বলেছেন, এটি বাস্তব যে সবাই বলছে আমরা ফ্যাসিবাদের পতন চাই, আন্দোলন চাই, রাজপথে আসুন, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু সবাই রাজপথে নামে নাই, আন্দোলনেও নামে নাই। আমরা দেখেছেন 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তো আমরা বলছি যে আসুন আমরা যুগপথ কিংবা ঐক্যবদ্ধ, যেহেতু আমাদের দাবি এক, আমরা রাজপথে আন্দোলন করি। সবাই কি আন্দোলনে নামছে? নামছে না। অনেকে আন্দোলনে নির্বাচন বর্জন করেছে, দলে দলে সরকারের সাথে আবার দফা রফা করে কিন্তু মালপানি নিচ্ছে, যেই কারণে তারা আন্দোলনে নামছে না। তাই আমাদের তো পরিষ্কার, আমাদের বন্ধু হচ্ছে তারা যারা আগামী দিনের রাজপথের আন্দোলনে থাকবে। সেই রাজপথের আন্দোলনের মাধ্যমে বন্ধুদেরকে চেনার অপেক্ষায় থাকলাম। সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর এক মিনিট একটা কথা বলতে হচ্ছে যে সাম্প্রতিক বুয়েটের ঘটনা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে গত 15 বছরে সেই 9/11-এর পরে যে একটা জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের ধোঁয়া তুলে ভারতীয় তাবেদার শাসক গোষ্ঠীকে বসানো হয়েছিল, আবার বুয়েটকে কেন্দ্র করে তারা মৌলবাদ উগ্রবাদের ধোঁয়া তুলছে, এটি একটি গভীর ষড়যন্ত্র। বুয়েটের আপনার হত্যার মধ্যে দিয়ে যেই ছাত্রলীগের অপরাজনীতির বুয়েটের কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আজকে আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তোলা হচ্ছে বুয়েটের ছাত্রদেরকে পাকিস্তান বিভিন্ন ভাবে অবজ্ঞা করে বিদ্বেষসূচক মন্তব্যের মাধ্যমে অপমানিত, লাঞ্ছিত করছে। সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো, আমরা খুব শীঘ্রই এই বুয়েটের ছাত্রদের পাশে ছাত্র, শিক্ষক, অভিভাবকদেরকে নিয়ে আমরা রাজপথে নামবো। বুয়েটের ছাত্রদের উপরে অন্যায় বিচার হয়, আপনাদেরকে সেখানেও আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বুয়েটের বিষয়টি নিয়ে ভিপি নুরুল হক নূরের বক্তব্যটি আপনারা শুনলেন। এবার আমরা সেই বুয়েটের আলোচনাটি নিয়েই বা বুয়েটের বিষয়টি নিয়েই অবশেষে মুখ খুলেছে কাজী হিমায়তুদ্দিন মিশন। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। ছাত্রলীগ বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকার চায়। আর ছাত্রলীগের নিয়মতান্ত্রিক রাজনীতি মানে আপনারা বোঝেন যে গুম, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, র্যাগিং, নতুন ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে নির্যাতন করা, বিশ্ববিদ্যালয়ের হলের সিট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি এবং হেন কোনো অপকর্ম নাই যে ছাত্রলীগ না করে। এগুলি হচ্ছে ছাত্রলীগের নিয়মতান্ত্রিক রাজনীতি। এবং দর্শক 2019 সালে এই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যখন মেধাবী ছাত্র আবরার তাকে শিবির সন্দেহে ছাত্রলীগের একদল গুন্ডা তাকে পিটিয়ে মেরে ফেলে। এবং আমরা না অনেকে বলি যে মেধাবী ছাত্র, সে মেধাবী হোক বা অমেধাবী হোক, একটা মানুষ তো রে ভাই। এবং তাকে
খুব আস্তে আস্তে পিটিয়ে পিটিয়ে আমরা আবরারের মৃতদেহের ছবি দেখেছি না? সমস্ত গায়ের চামড়াগুলো কালো হয়ে গিয়েছে। এগুলো কি মানুষ? তারা নাকি এখন ওই জেলখানায় জামাই আদরে আছে, তাদেরকে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে। সেই আবরার, তাকে মেরে ফেলা হলো কেন? তিনি ভারতের যেই সঙ্গে পানি বন্টন চুক্তি, সেই চুক্তির বিরোধিতা করে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, এবং আবরার ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। এই জন্য তাকে শিবির সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। শিবির সন্দেহে। শিবির কিন্তু কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন না, কাজেই একটা ছাত্র সে শিবির করতেই পারে। এই শিবির সন্দেহে আপনি তাকে আনলেন, পিটালেন, মেরে ফেললেন। সেই মগের মূল আমরা দেখেছি ২০১৯ সালে। তখন তৎকালীন ভিসি সাইফুল সাহেব তিনি এই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন, কিন্তু এই নির্বাচনের পর এখন আবার এই ৫ বার ফেল করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ২-৩ দিন আগে রাতে প্রায় ৭০-৮০টা মোটরসাইকেল নিয়ে তিনি দলে বলে নিয়ে বুয়েটে প্রবেশ করেন এবং সেখানে যে ক্যাফেটারিয়া সেখানে বসেন, মিটিং করেন, এবং তার জন্য আগে থেকেই প্রচুর খানাদানার ব্যবস্থা ছিল। এবং তার প্রতিবাদে তার পরের দিন একদল সাধারণ শিক্ষার্থী ক্ষোভে ফেটে পড়ে এবং তারা মানববন্ধন করে এবং স্লোগান দেয় যে বুয়েটে কোনো রাজনীতি চলবে না। এরপর আমরা দেখি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তারপরে সেক্রেটারি ইনান এবং আমাদের ওবায়দুল কাদের সহ সবাই বলতেছে যে বুয়েটের ভিতরে মৌলবাদ গজিয়েছে, শিবির গজিয়েছে, হিজবুর তাওহীদ গজিয়েছে। মানে 14 বছর ধরে আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ কোথাও সুবিধা করতে না পারে, কোথাও প্রবেশ করতে না পারে, তখন তাকে জঙ্গি, মৌলবাদ, জামাত শিবির, হেফাজত ইত্যাদি বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া হয়। এটা আমরা 15 বছর ধরে দেখেছি। এখনো ঠিক একই অবস্থা, বলে যে বুয়েট নাকি মৌলবাদের দখলে চলে গিয়েছে। এমনকি ডিবি হারুন পর্যন্ত বলে যে আমরা এগুলো খতিয়ে দেখছি। এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলতেছে যে টাঙ্গুয়ার হাওরে গিয়ে যে গ্রেপ্তার হয়েছে 40 জন, তারা তো বুয়েটে লেখাপড়া করতেছে। দর্শক, টাঙ্গুয়ার হাওরে কিছু বুয়েট শিক্ষার্থী যারা ধার্মিক, তারা গিয়েছিল একটা পিকনিক করতে, সেখান থেকে পুলিশ তাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কোনো এভিডেন্স না পেয়ে ওদেরকে ছেড়ে দেয়। তাই বলে কি ওরা বুয়েটে পড়তে পারবে না? আপনি শিবির করেন, ছাত্রলীগ করেন, ছাত্রদল করেন, যা করেন করেন, কিন্তু আপনি ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে বুয়েটের নিয়ম। আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। আপনি শিবির, ছাত্রলীগ, ছাত্রদল যাই করেন না কেন, আপনি এটা মনে মনে করবেন। কাজেই টাঙ্গুয়ার হাওরে যারা আছে তারা তো নির্দোষ। তো এইসব নানা রকম গোজামিল দিয়ে এই 5 বার ফেল করা আদু ভাই সাদ্দাম হোসেন বলতেছে যে আমরা বুয়েটে ছাত্র রাজনীতি চালু করবই। জবাবে আপনার সাধারণ শিক্ষার্থীরা তারা প্রতিবাদ করেছে, তারা পরীক্ষা বর্জন করেছে এবং তারা শান্তিপূর্ণ মিছিল করেছে এবং তারা অভিযোগ করেছে যে অজ্ঞাত নাম্বার থেকে আন্দোলন বন্ধ করার জন্য তাদেরকে অনবরত হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখলাম যে বুয়েটে যারা আন্দোলন করতেছে সাধারণ ছাত্রছাত্রী, তাদের শাস্তি চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা বলেছে যে আন্দোলনের নামে বুয়েটে অচল অবস্থা সৃষ্টির দায় সাধারণ শিক্ষার্থীদের নামে হিজবুত তাওহীদ, শিবির ও উগ্র মৌলবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার দাবি জানিয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা। মানে চোরে চোরে মাসতুতো ভাই। এরপর আমরা দেখলাম কি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও ইনিয়ে বিনিয়ে বলতেছেন যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আবার চালু করতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি দর্শক, এই কয়দিনে ফেসবুকে বুয়েট সংক্রান্ত নানা আলাপ দেখে আমাদের মনে হচ্ছিল যে এই বুয়েটের উপাচার্য মনে হয় আলবার্ট আইনস্টাইন। আসলে মোটেও তা না। তিনি হচ্ছেন সত্যপ্রসাদ বাবু। মানে শেখ হাসিনার 14-15 বছরে সম্পূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবচেয়ে অযোগ্যতম যে ব্যক্তিটা তাকে ধরে নিয়ে উপরে বসিয়ে দেয়, যাতে শেখ হাসিনা যা বলে সে তাই শোনে। এভাবেই চলে আসছে সবগুলো প্রতিষ্ঠানে, বুয়েটও তার ব্যতিক্রম না। তো এই সত্যপ্রসাদ সাহেব তিনি বলতেছেন যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা বুয়েটে ছাত্র রাজনীতি আমরা আবার চালু করবো। তো এটা অনুমেয় হয়েছিল যে আসলে কি হতে যাচ্ছে, কিন্তু আজকে আবার একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে বুয়েটে ছাত্র রাজনীতিতে কোনো বাধা নেই, এটা হাইকোর্ট আদেশ দিয়েছে। মহামান্য আদালত বলে কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেটি স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বুয়েটে ছাত্র রাজনীতি করতে আর কোনো বাধা থাকছে না। বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনের বিরুদ্ধে এক বুয়েট শিক্ষার্থী ছাত্রলীগ নেতা উনি আজকে সকালে হাইকোর্টে রিট করলে দুপুরের ভিতরেই এই শুনানি শেষে আদেশ দিয়ে দেওয়া হয়। মানে কি দ্রুত! সকালে রিট করছে যে বুয়েটে ছাত্র রাজনীতি চাই, দুপুরবেলাতে আদালত রায় দিয়ে দিয়েছে যে বুয়েটে ছাত্র রাজনীতি চলবে। তার মানে এই হাইকোর্ট ছাত্রদের রাজনীতি করার অধিকার তার পক্ষে রায় দিল। ভালো কথা। এই হাইকোর্ট বা এই আদালতে দেখুন আপনি বিএনপির হাজার হাজার নেতা কর্মী, তাদেরকে দ্রুততম বিচার করে কোনো সাক্ষী, বাদী, আসামি এগুলোর যেই যুক্তি তর্ক কোনো কিছু নিয়ম না মেনে নির্বাচনের আগে একদম দ্রুততম ভাবে পুলিশ সাক্ষী, পুলিশ বাদী সবকিছু করে তাদেরকে একের পর এক সাজা দিয়ে দিল। এই সেই আদালত যে আদালত কিনা বসুন্ধরার আনবীরকে খালাস দিয়ে দেয়। এই সেই আদালত যেই অ্যাসালম 1 লক্ষ কোটি টাকা পাচার করলো তার তদন্তের উপর নিষেধাজ্ঞা দেয়। এই সেই আদালত। তো যেই আদালত সরকারের স্বার্থ রক্ষার জন্য এমন কোন রায় নেই না দিচ্ছে এবং এই সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিচার ব্যবস্থাকে নির্লজ্জভাবে ব্যবহার করতেছে। এখন এই আদালতের কাছে আমার প্রশ্ন, ছাত্রলীগ যেন বুয়েটে রাজনীতি করতে পারে সেই অধিকার রক্ষায় আপনি যে পদক্ষেপ নিয়েছেন, তেমনি বিরোধী দল মানে বিএনপি, জামাত যেন সারা দেশে তাদের নিয়মতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার পালন করতে পারে, আইন, মিটিং, মিছিল। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্য। আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। আরেকটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, সেটিও বুয়েটের বিষয়টি নিয়ে, যেটা আলোচনা করেছেন ভিপি নুরুল হক নূর। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। একজন মেয়েকে কুপিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর আপনার হাফিজের মতো শিক্ষার্থীকে যখন পিটিয়ে হত্যা করে, তখন আমাদের হাইকোর্ট কোথায় থাকে? হাইকোর্টে মামলা করেছে কে?
এই সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি করে যে বারের সেক্রেটারি হয়েছেন শাহ মঞ্জুরুল হক, ছাত্রলীগের নেতারা তাকে রিট করিয়েছেন। যেহেতু একদিকে ছাত্রলীগ, আবার আওয়ামী লীগের কোর্টের নেতা কোর্ট দুপুরে রিট করেছে, বিকালে হিয়ারিং করেছে, অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টের নীরব ভূমিকা দেখি। যখন ইসা আলমের মতো ব্যাংক লুটেরা দুর্বৃত্ত গোষ্ঠীর বিরুদ্ধে মামলা হয়েছিল, হাইকোর্ট একটা তদন্ত করার সক্ষমতা দেখাতে পারেনি, হাইকোর্ট সেটা খারিজ করে দিচ্ছে। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, পাকিস্তান আমলেও তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এরশাদের আমলেও ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, জিয়াউর রহমান যে সামরিক শাসনকে আমরা গালি দেই সেই আমলেও তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তাহলে এখন কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? সেখানে হাইকোর্ট একটা সুমোটো রুল ইস্যু করে যে অনতিবিলম্বে আগামী 1 মাসের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। এই আপনার রিটের প্রেক্ষাপটে একটা অবজারভেশন দিতে পারতো যে অনতিবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় কলেজে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বিকাশে আগামীর নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। সেটা তো হাইকোর্ট দেবে না, সেটা করে হাইকোর্টের বিচারপতিরা দিতে পারবে না, কারণ সরকারের দিকে চেয়ে থাকবে যে সরকারের কথা কি বলছে। কাজে আমি মনে করি যে বুয়েটের শিক্ষার্থীদের পাশে সারা বাংলাদেশের সচেতন বিবেকবান শিক্ষার্থীরা আছে, অভিভাবকরা আছে, এবং আমরাও বুয়েট শিক্ষার্থীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যদি তাদেরকে অপরাজনীতি থেকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশের এই মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য, বুয়েটের তথা বাংলাদেশের মেধাবী প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা অভিভাবকরা, ছাত্র, শিক্ষক, সাবেক নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা বুয়েটের শিক্ষার্থীদের পাশে সংহতি জ্ঞাপনের জন্য আগামীতে রাজপথে নামবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি। ছাত্র সংসদের কথা যেহেতু বললেন, জানতে চাই যে বুয়েট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আসলে কতটা প্রয়োজনীয়? ছাত্র সংসদ নির্বাচনটা শিক্ষার্থীদের জন্য অনস্বীকার্য, অপরিহার্য, কারণ এটা কি, এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ছাত্র সংসদ নির্বাচনের কাজ কি? ছাত্র সংসদ নির্বাচনের কাজ কোনো রাজনৈতিক দলের পক্ষে বোমাবাজি করা, মারামারি করা, হল দখল করা। ছাত্র সংসদ নির্বাচনের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, মানবতার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করে শিক্ষার্থীদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ প্রায় 3 দশক পরেই তো 28 বছর পরে ডাকসু নির্বাচন আছে। সেই ডাকসু নির্বাচনে আমাদের যিনি স্পোর্টস সেক্রেটারি ছিলেন তিনি বেশ কিছু স্পোর্টসের ইভেন্ট করেছেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 3 দশকে হয়নি। যিনি আপনার কালচারাল সেক্রেটারি ছিলেন তিনি বেশ কিছু সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছেন। যিনি আপনার সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তিনি বেশ কিছু সাইবার ক্যারিয়ার ওরিয়েন্টেড শিক্ষার্থীদের জন্য সেমিনার, সিম্পোজিয়াম করেছেন। আমরা শিক্ষার্থীদের যেখানে বিপদ হয়েছে, একজন শিক্ষার্থী আহত হয়েছে কিংবা কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, আমরা সাথে সাথে তার পাশে দাঁড়িয়েছি। এর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের এই সামাজিক সাংস্কৃতিক গুণাবলীর মধ্যে দিয়ে তাদের একটা নেতৃত্ব গুণাবলী তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে মানবিকতা, সামাজিকতার বিকাশ হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে একটা যোগসূত্র তৈরি হচ্ছে, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মতো জায়গায় প্রতিনিধিত্ব করার ফলে শিক্ষার্থীরা কিন্তু পলিসি মেকিং এ যুক্ত হচ্ছে। কিন্তু এই যে দলবাজির যে ছাত্র রাজনীতি, এইখানে কিন্তু এই সুযোগ নেই। এইখানে হচ্ছে কোন এমপি আসছে ক্যাম্পাসে সব শিক্ষার্থীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে তার প্রোটোকল দাও, প্রধানমন্ত্রী আসছে আপনার তীর্থের কাকের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে হাতে তালি দাও, মন্ত্রী আসছে তার পেছনে মিছিল করো। ছাত্রলীগের কিন্তু ক্ষমতাসীন দল যেটা এখন আওয়ামী লীগ আছে, তাই ছাত্রলীগের বলছি, ছাত্রলীগের নেতা ঘুম থেকে উঠে ব্রাশ না করে মধুর ক্যান্টিনে আসছে, পেপার পত্রিকা পড়তে, একটা বিড়ি টানছে, আর বাকি অধুম্পায়ী যারা তারাও সেই বিড়ির ঘ্রাণ শুকছে। এইটা তো ছাত্র রাজনীতি না। ভেড়ার পালের মতো কোন আপনার দলের নেতা যাচ্ছে ছাত্রলীগের বা ক্ষমতাসীন দলের, তার পেছনে পেছনে পড়াশোনা বাদ দিয়ে, কাজকর্ম বাদ দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এইটা তো ছাত্র রাজনীতি না। এই অপরাজনীতি থেকে বের করে আসার জন্য, ছাত্রদের বের হয়ে আসার জন্য ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। বুয়েটের যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে, আমরা দেখি যে গতকাল তারা 1400 স্টুডেন্টের মধ্যে মাত্র একজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বাকিরা ক্লাস বর্জন করেছে পরীক্ষা। তো এই ব্যাপারে কি বলবেন? একজন শিক্ষার্থী ভালো করে খোঁজ করে দেখেন, তিনি তো আপনার ছাত্রলীগ করেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতার ছেলে বা আওয়ামী লীগ ঘরানার পরিবারের ছেলে বিশেষ করে। কারণ এছাড়া আমি বিশ্বাস করি যে সব আওয়ামী লীগ ঘরানার ছেলে পেলে তারাও এই ছাত্রলীগের ছাত্র রাজনীতিতে সমর্থন দিচ্ছে বিশ্বাস করে সেইটা না, কিন্তু 2-1জনকে তো আপনার। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের ভিডিও। মোট 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।